ফ্যাশন মানে কিন্তু শুধু সুন্দর জামাকাপড় নয়, এর চেয়েও অনেক বেশি কিছু। এটা আসলে কথা বলার একটা শক্তিশালী মাধ্যম, একটা নীরব ভাষা যা আমাদের সবার গল্প বলে। তো চলুন এই ভাষার গভীরে ডুব দেওয়া যাক। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনে কখনো না কখনো আসে। কিছু ডিজাইন আছে যেগুলো চোখে আটকে যায়, মনে একদম ঘেঁটে যায়। এর কারণটা কি বলুন তো? কারণ হলো সেরা ডিজাইনগুলো কখনোই এমনি এমনি বা এলোমেলোভাবে তৈরি হয় না। লরেন বাকলের এই কথাটা কিন্তু দারুণ। তিনি পিয়ারে কার্ডিনের ডিজাইন নিয়ে যা বলেছিলেন সেটা সব সেরা ডিজাইনের ক্ষেত্রে সত্যি। মানে একটা অসাধারণ ডিজাইন মানেই হলো একটা ইচ্ছাকৃত সৃষ্টি যার একটা নিজস্ব পরিচয় আছে। ঠিক তাই, ফ্যাশন জিনিসটা মোটেও এলোমেলো নয়। এটা আসলে একটা ভাষা যার নিজস্ব একটা ব্যাকরণ আছে, যেখানে উপাদানগুলো হলো ধরা যাক উপকরণ, আর নীতিগুলো হলো সেই উপকরণ ব্যবহারের রেসিপি। আজ আমরা এই ব্যাকরণের মূল ভিত্তিগুলোই একটু জেনে নেব। তো চলুন শুরু করা যাক সেই উপকরণ বা উপাদানগুলো দিয়ে যা দিয়ে যে কোনো ডিজাইন তৈরি হয়। এগুলোকে বলা যেতে পারে স্টাইলের আসল বিল্ডিং ব্লকস। যে কোনো পোশাকের দিকে তাকালে সবার আগে আমাদের চোখে যেটা পড়ে সেটা হলো তার শেপ বা সিলুয়েট। এটাই কিন্তু পোশাকটার মূল কাঠামোটা তৈরি করে দেয়। এই পোশাকটার কথাই ভাবুন, কি অসাধারণভাবে জ্যামিতিক আকার ব্যবহার করে একটা শক্তিশালী আর আধুনিক সিলুয়েট তৈরি করা হয়েছে। শেপের আসল শক্তিটা কিন্তু এখানেই। এটা এক মুহূর্তের মধ্যে একটা সাধারণ পোশাককে অসাধারণ করে তুলতে পারে। এরপর আসছে লাইন বা রেখা। এই রেখাগুলোই কিন্তু আমাদের চোখকে পোশাকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যায়। যেমন ধরুন, সোজা লাইন একটা পোশাকে আনে বেশ একটা ফর্মাল ভাব, একটা কাঠিন্য, আর বাঁকা লাইন আনে একটা নরম কোমল অনুভূতি। টেক্সচার হলো সেই উপাদান যেটা আমাদের স্পর্শের অনুভূতিকে জাগিয়ে তোলে। মানে একটা কাপড় হাতে নিলে কেমন লাগবে, মসৃণ, খসখসে, নরম নাকি শক্ত, এই অনুভূতিটাই ডিজাইনে একটা অন্য মাত্রা যোগ করে। টেক্সচারের একটা চমৎকার উদাহরণ হলো এই পোশাকটা। একদিকে দেখুন সিকুয়েনের ঝলমলে ভাব, আবার অন্যদিকে কাশ্মীরি উলের সেই নরম আর উষ্ণ অনুভূতি। দুটো একদম আলাদা টেক্সচারের এই মিশ্রণ পোশাকটাকে কতটা আকর্ষণীয় করে তুলেছে, তাই না? আর হ্যাঁ, অবশ্যই আছে রং। রং কিন্তু আমাদের আবেগ আর অনুভূতিকে সবচেয়ে দ্রুত ছুঁয়ে যায়। একটা ডিজাইনের মুড কেমন হবে, তার আকর্ষণ কতটা হবে, এর অনেকটাই কিন্তু রঙের উপর নির্ভর করে। বেশ, তাহলে তো উপকরণগুলো সম্পর্কে জানা গেল। এবার চলুন সেই রেসিপি বা নীতিগুলো দেখি, যেগুলো দিয়ে এই সব উপকরণ একসাথে মিশিয়ে একটা নিখুঁত ডিজাইন তৈরি করা হয়। প্রথম নীতিটা হলো ভারসাম্য বা ব্যালেন্স। এটা হতে পারে দুরকমের। একটা হলো সিমেট্রিক্যাল বা প্রতিসম, মানে যেখানে পোশাকের দুই দিক একদম আয়নার প্রতিবিম্বের মতো দেখতে। আর অন্যটা হলো অ্যাসিমেট্রিক্যাল বা অপ্রতিসম, যেখানে দুই দিক আলাদা হলেও চোখের দেখায় একটা ভারসাম্য থাকে। এখানে এই দুটো প্যান্ট স্যুট দেখুন। বাম দিকেরটা একদম নিখুঁতভাবে প্রতিসম, যেটা একটা ক্লাসিক স্থিতিশীল লুক দিচ্ছে, আর ডান দিকেরটা অপ্রতিসম, যা ডিজাইনটাকে আরও আধুনিক আর ইন্টারেস্টিং করে তুলেছে। দুটোই কিন্তু দেখতে দারুণ, তাই না? এমফাসিস বা গুরুত্বারোপ হলো ডিজাইনের সেই অংশটা যেটা সবার আগে চোখ টানে, মানে একটা ফোকাল পয়েন্ট। ডিজাইনের বাকি সবকিছু কিন্তু এই কেন্দ্রবিন্দুকে ঘিরেই তৈরি হয়। এই ডিওরের ড্রেসটার কথাই ধরুন না, এটা দেখা মাত্রই চোখটা সোজা চলে যায় এর কাফ আর হেমলাইনে থাকা পালকগুলোর দিকে। ডিজাইনার কি দারুণভাবে একটা এমফেসিস তৈরি করেছেন, যা পোশাকটাকে এক কথায় অবিস্মরণীয় করে তুলেছে। এছাড়াও আরও ৩টা গুরুত্বপূর্ণ নীতি আছে, যেমন ধরুন প্রপোর্শন, মানে পোশাকের বিভিন্ন অংশের আকারের মধ্যে একটা সুন্দর সম্পর্ক। এরপর আছে রিদম বা ছন্দ, যেটা আমাদের চোখকে একটা নির্দিষ্ট গতিতে পুরো ডিজাইনটার ওপর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। আর সবশেষে হলো ইউনিটি, মানে সব উপাদান মিলেমিশে একটা সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ ডিজাইন তৈরি করা, যেখানে কোনো কিছুই বেমানান লাগে না। আচ্ছা, ডিজাইনের কিভাবে নিয়ে তো অনেক কথা হলো। এবার চলুন কেন এই প্রশ্নটার দিকে নজর দিই। মানে এই উপাদান আর নীতিগুলো ব্যবহার করে ফ্যাশন কিভাবে সময়ের সাথে সাথে সমাজের আয়না হয়ে উঠেছে। এই টাইমলাইনটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন কিভাবে ফ্যাশন আর সমাজ হাত ধরাধরি করে চলে। যেমন ১৯২০-র দশকে ফ্ল্যাপার ড্রেস হয়ে উঠল নারীদের নতুন স্বাধীনতার প্রতীক। আবার ৬০-এর দশকে মিনিস্কার্ট এলো তারুণ্যের বিদ্রোহের প্রতীক হয়ে, আর ৮০ দশকে পাওয়ার স্যুট, সেটা তো ছিল কর্মক্ষেত্রে নারীর ক্ষমতার প্রতীক। মানে প্রত্যেকটা স্টাইলই তার নিজের সময়ের গল্প বলে। চলুন এবার একটু পশ্চিমা ফ্যাশনের বাইরে তাকাই আর দেখি কিভাবে একটা সাধারণ কাপড়ও গভীর সাংস্কৃতিক আর রাজনৈতিক অর্থ বহন করতে পারে। খদ্দর, এটা শুধু একটা কাপড় নয়, এর সবচেয়ে বড় পরিচয় হলো এটা ভারতের জাতীয় পতাকার কাপড়,
ভাবুন এর প্রতীকী গুরুত্বটা ঠিক কতটা। খদ্দরের এই যাত্রাটা কিন্তু সত্যিই অসাধারণ। ভাবুন তো, একটা সাধারণ গ্রামের কাপড় থেকে এটা প্রথমে হয়ে উঠল স্বরাজ আর আত্মনির্ভরতার প্রতীক, গান্ধীর অহিংস আন্দোলনের একেবারে মূল ভিত্তি। আর আজ সেই খদ্দরই বিশ্বজুড়ে টেকসই ফ্যাশন বা সাস্টেনেবিলিটির এক শক্তিশালী আইকন। আজ খাদি শুধু কাপড়ের একটা নাম নয়, এটা একটা ব্র্যান্ড। শ্যাম্পু থেকে শুরু করে কত রকমের পণ্যে এই নামটা ব্যবহার করা হচ্ছে, যা ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মেলবন্ধন তৈরি করেছে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? এটাই যে ফ্যাশন সত্যিই একটা ভাষা, আর আজ আমরা এর ব্যাকরণের মূল বিষয়গুলো, মানে এর শব্দভাণ্ডার আর বাক্য গঠনের নিয়মগুলো জেনে নিলাম। এখন প্রশ্ন হলো এই জ্ঞানটা দিয়ে নিজের স্টাইলের মাধ্যমে কি বার্তা দেয়া যায়, কারণ মনে রাখতে হবে প্রত্যেকটা পোশাকই কিন্তু একটা নতুন গল্প বলার সুযোগ করে দেয়।